আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট, আমার কোন ইন্টারেস্ট নেই। গত 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো, তৈরি হয়। पुरस्कार पाने वाले ये अधिक, जैसे कोई एम्बुलेंस सर्विस मुहैया करवा रहा है तो कोई बेसहारों के लिए सिर पर छत का इंतजाम कर रहा है। कुछ ऐसे भी हैं जो हजारों पेड़ लगाकर प्रकृति संरक्षण के प्रयासों में जुटे हैं। एक ऐसे भी हैं जिन्होंने चाहे इन आयुष पद्धतियों से जुड़े हमारे चिकित्सक इस कोडिंग को जल्द से जल्द अपनाएंगे। मेरे साथियों, जब आयुष चिकित्सा पद्धति की बात कर रहा हूं तो मेरी आंखों के सामने यानुंग जामोह लोगों की भी तस्वीर आ रही है। सुश्री यानुंग अरुणाचल प्रदेश की रहने वाली हैं और हर्बल औषधीय विशेषज्ञ हैं। इन्होंने आदि जनजाति की पारंपरिक चिकित्सा प्रणाली को पुनर्जीवित करने के लिए काफी काम किया है। इस योगदान के लिए उन्हें इस बार पद्म सम्मान भी दिया गया है। इसी तरह इस बार छत्तीसगढ़ के हेमचंद मांझी, उनको भी पद्म सम्मान मिला है। वैद्यराज हेमचंद मांझी भी आयुष चिकित्सा पद्धति की मदद से लोगों का इलाज करते हैं। छत्तीसगढ़ के नारायणपुर में गरीब मरीजों की सेवा करते हुए उन्हें 5 दशक से ज्यादा का समय हो रहा है। हमारे देश में आयुर्वेद और हर्बल मेडिसिन का जो खजाना छिपा है, उसके संरक्षक में सुश्री यानुंग और हेमचंद जी जैसे लोगों की बहुत बड़ी भूमिका है। मेरे प्यारे देशवासियों, मुझे बताते हुए खुशी हो रही है कि आयुष मंत्रालय ने आयुर्वेद, सिद्ध और यूनानी चिकित्सा से जुड़े डेटा और शब्दावली का वर्गीकरण किया है। इसमें विश्व स्वास्थ्य संगठन ने भी मदद की है। दोनों के प्रयासों से आयुर्वेद, यूनानी और सिद्ध चिकित्सा में बीमारी और इलाज के जुड़ी शब्दावली की कोडिंग कर दी गई है। इस कोडिंग की मदद से अब सभी डॉक्टर प्रिस्क्रिप्शन या अपनी पर्ची पर एक जैसी भाषा लिखेंगे। इसका एक फायदा ये होगा कि अगर आप वो पर्ची लेकर दूसरे डॉक्टर के पास जाएंगे तो डॉक्टर को इसकी पूरी जानकारी उस पर्ची से ही मिल जाएगी। आपकी बीमारी, इलाज, कौन कौन सी दवाएं चली हैं। ताइवान, मैक्सिको और बांग्लादेश के नागरिक भी शामिल है। साथियों, मुझे इस बात की बहुत खुशी है कि पिछले 1 दशक में पद्म सम्मान का सिस्टम पूरी तरह से बदल चुका है। अब ये पीपल्स पद्मा बन चुका है। पद्म सम्मान देने की व्यवस्था में कई बदलाव भी हुए हैं। अब इसमें लोगों के पास खुद को भी नॉमिनेट करने का मौका रहता है। यही वजह है इस बार 2014 की तुलना में ভোটার অনেক কমেছে। আপনি গতকালই বলেছিলেন এই বিষয়টা ভোটার কমেছে মানে ডায়মন্ড হারবারে ভোটার কম বেশি তো হতে পারে, সেটা তো অন্য প্রশ্ন। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট, জেলা কমিটির সহসভাপতি, কত উদাহরণ দেব আপনাদের, তাদের নাম ভোটার লিস্টে নেই। মানে ভোট লুট করে, ভোট গণনাতে কারচুপি করেও ভাইপো এবং পিসির শান্তি নেই। ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। এত বড় মানে উদ্ধত্ত এবং সীমাহীন অহংকারের বহিঃপ্রকাশ। এবং যারা যে সমস্ত বিডিও আর ডিএমরা এই ধরনের অপকর্ম করছেন, তাদের পরিণতিটা তো কেষ্টমণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও খারাপ হবে। কারণ তারা যখন ভোটার তালিকা তৈরি করেছিলেন, সেই সময় তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্টাফ হিসেবে করেছিলেন। মমতা ব্যানার্জি 5 আটা বসংবদ আমলা হিসেবে করেননি।
বা ভাইপোর আনুকূল্যে ওখানে বছরের পর বছর ধরে বিডিও এসডিও ম্যাজিস্ট্রেটের পদে থাকার সুবাদে কাজগুলো করেননি। আমরা যা তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী আমরা কমপ্লেন তো আমাদের টিম কাজ করছে এবং এর পরিণতি কি হয় আপনি শুধু দেখতে থাকুন। এবং শুধু নাম বাতিল নয়, ভারতীয় জনতা পার্টির বেশ কিছু অন্তত কয়েকশো তো পেয়েছে, এটা কয়েক হাজার হয়তো হবে। সব ভোটার লিস্ট এখনই সার্ভে করে কমপ্লিট অ্যানালাইসিস করা যায়নি। কারো কারোর পরিবারের নাম তার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে। যেহেতু ভারতীয় জনতা পার্টি করে প্রায় 100% মুসলিম অধ্যুষিত বুথ, মানে সেখানে সব মুসলিম তো খারাপ নয়, মানে জাহাঙ্গীর শকতদের দিয়ে শামীমদের দিয়ে লুট করবে, সেই বুথে যাতে ভোট দিতে গেলে রাস্তায় মারবে, রক্তাক্ত হবে, কে প্রাণ দিতে চাইবে। যা করেছে 18 সাল থেকে পরপর 4-5টা নির্বাচন এবং নির্বাচনের পরে 15 কিলোমিটার দূরে। আমি তো আমার এক্স হ্যান্ডেলে তথ্য সহ দিয়েছি। এ তো কিছু নয়, হিমশৈলের চূড়া মাত্র, বাকি কাজ বাকি আছে, করতে দেবো না চিটিংবাজি করে। দাদা, জোটে বড়সড় ধাক্কা নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেখুন, অফিসিয়াল ইনফরমেশন আসেনি, আর এটা আমাদের জাতীয় পার্টির দায়িত্বে যারা আছেন তারা বিষয়টা দেখছেন এবং বিহারে পার্টির লোকরা দেখছেন। যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে অ্যানাউন্সমেন্ট আসবে বা ওখান আপনার নীতিশ কুমারের পক্ষ থেকেও কোনো প্রস্তাব অফিসিয়ালি রাজভবনে কমিউনিকেট হবে, ততক্ষণ না বলাই ভালো। আমি যে কথা পদত্যাগ করেছেন তিনি। আচ্ছা, না, যে কথাটা আমি বারে বারে বলছি, যে কোনো সুস্থ মাথার মানুষ তারা যদি রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান, তাদেরকে নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে। কেউ দুদিন আগে এসেছেন, কেউ গতকাল এসেছেন, কেউ আজ এসেছেন, কেউ কাউকে আগামীকাল আসতে হবে। স্বাভাবিকভাবে এটাই ভবিতব্য ছিল। তা এই ভবিতব্যের পথে হাঁটছে যারা ইন্ডি জোটের হয়ে গলা পাঠাচ্ছিলেন, দেখে নেব এবারে তাদেরকে এগুলো প্রশ্ন করুন। আপনাদের তো মুখপত্র অনেক আছে, তারা সারাদিন শুধু বাইট দেন, তারা কোথায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন? এই অফিসিয়ালি এলে আমি ওই নবান্নতে নীতিশ কুমার, তেজস্বী যাদব আর পশ্চিমবাংলার ঠগি পিসি, এই তিনজনের প্রেস কনফারেন্সটা আরেকবার ছাড়বো, রেডি করে রেখেছি। বিরতির পর আজকে বাংলা ফের ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। দুপুরবেলায় তারা শুরু হবে, 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তার ফ্লেক্স ছাড়া হবে। আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট, আমার কোনো ইন্টারেস্ট নেই। গত 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে? হরিদাস পাল, এটা গান্ডু, বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো, তৈরি হয়। কদিন আগে বলেছি আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি, শুনিও নি। তাহলে যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছে নাকি? অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী 5 দিনের সফরে 7 দিনের জন্য গেছেন উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রী সফর করছেন। এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য। বিডিও, ওসি, আইসি সব নতুন পোস্টিং করেছে। তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি, নির্বাচন বিধি নেই, তাদেরকে সার্কিট হাউসে, প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে। মিটিং এ একরকম বলবে, প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে। যেমন এখানে যেদিন এসেছিল, এখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রামে 1 আর 2 এর ভিডিও কে ডেকে গ্রিন রুমে জিজ্ঞেস করছিল যে
শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে? তা আমি তো এদের ফোন করি না, আমার ফোন করার প্রয়োজন দেওয়া হয় না। এরা বলেছে বিডিওরা আমরা ফোন করে না। না ওনার কথা শোনো নাকি তোমরা? বলছে না ফোন করে, বলে না তো শুনবো কি করে? এই সমস্ত কূটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি, মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায়, কি নতুন কায়দায়। কারণ ব্যালট পেপার নাই, গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে, ইভিএম এ ভোট, আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত। পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয়। পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম, যার কোনো মূল্য নেই, 1.5 পয়সার মূল্য নেই। অতএব কি করে ভোট চুরি করা যায়, কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায়, এইসব করতে বেরিয়েছেন। এর কোনো আসল উদ্দেশ্য নেই। এবং কোথাও গিয়ে শিল্প কি হবে, পাট্টা কি হবে, উন্নয়ন কি হবে, হসপিটালগুলো ভালো চলবে কিভাবে, এসব ডিসকাশন হবে না। চাকরি হবে কিনা, চাকরি পাবে কিনা লোক, বেকাররা যাবে কোথায়, স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কিনা, সেচের ব্যবস্থা ঠিক হবে কিনা, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করা যায় কিনা, কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কিনা, এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না। উনি যাচ্ছেন বসংবদ পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া বিডিও আর পা চেটে টাকা দিয়ে ওসিআইসি হওয়া মালগুলোকে ট্রেনিং দিতে, ইন প্রেজেন্স অফ ডিএমএসপি, যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজারভারদেরকে ধুতরা ফুল দেখিয়ে চুরি করতে পারি, সেই ব্যবস্থা কি করে করা যায় নতুন ফর্মুলার জন্য। নরেন্দ্রপুরে স্কুলের ঘটনাতে 2 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কিন্তু তাদের নাম এফআইআর নেই, এখনো পর্যন্ত অধরা রয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতারা। কি বলবেন? তৃণমূলের লোকদেরকে অ্যারেস্ট করার কোনো ব্যাপার নেই। তৃণমূলের এখানে দেখলেন না, এখানে একটা বিয়াদব সিভিক ভলেন্টিয়ার, কি একটা নাম, তাকে এখানে তুহিন বিশ্বাস, সে তাকে হলদিয়ায় নিয়ে গিয়ে জামাইয়াদেরও রেখেছে। তো এমন অপকর্ম করেছে, কালকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এদের জেলে রাখা উচিত। প্রায় 250 কোটি ভ্যাকসিনের বিনামূল্যের বুস্টার, আপনার কোভিড ভ্যাকসিনের ডোজ সহ অসংখ্য ভারত নির্মাণের কাজ করেছেন, যা এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। জাতীয় রাজমার্গ থেকে, এইমস থেকে, আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে, বিমানবন্দর থেকে, সিপোর্ট থেকে। দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, এখানে গত 13 বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয়নি। আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে আমসত্ব বেরোনো, এইরকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না। নট এ সিঙ্গল এয়ারপোর্ট, নট এ সিঙ্গল সিপোর্ট, নট এ সিঙ্গল রেল ফ্রেট ওয়ে, কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে। তার কারণ এখানকার রাজ্য সরকার চান না। উল্টে দেশের 60 কোটি মানুষ, 12 কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 কোটি লোক ইতিমধ্যে সুযোগ পেয়েছে। মাননীয় সাংবাদিক, আপনার মাকে নিয়ে আপনি মুম্বাই গেছিলেন, আপনি সেখানে আয়ুষ্মান ভারতের কার্ড না থাকার জন্য আপনাকে সমস্ত টেস্ট এবং ব্যবস্থা নিজের অর্জিত অর্থ থেকে করতে হয়েছে। পশ্চিমবঙ্গের লোক এখান থেকেও বঞ্চিত হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ থেকে। কৃষকরা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে। আমরা সাইক্লোন এলাকায় থাকি, উপকূলবর্তী এলাকায়। 75 লক্ষ উজালার গ্যাসের নতুন কানেকশন, বিনা পয়সায় স্টোভ আর 600 টাকার গ্যাস, গোটা ভারতবর্ষ কমপ্লিট হওয়ার পথে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটাও এন্ট্রি করতে দেয়নি, যেহেতু সিলেকশন কমিটি অ্যাপ্লিকেশন গ্রাহক কেন্দ্রে আসে, মানে গ্যাস গ্রাহক কেন্দ্রগুলো যে বিতরক কেন্দ্র আছে
সেখানে অ্যাপ্লিকেশন জমা করতে হয় সিস্টেম, সেই অ্যাপ্লিকেশন গুলো ডিএম এর কাছে অ্যাপ্রুভড হয়, প্যারাফেরনিয়া আছে, ডিএম অ্যাপ্রুভ করে। সমস্ত ডিএম কে মুখ্য সচিব গোপালিকা, আগের মুখ্য সচিব দলদাস দ্বিবেদী, তাকে মমতা, চোর মমতা, তিনি বলে দিয়েছেন যে এখানে যেন উজালার 75 লক্ষ একজনও না পায়। অথচ মোট যে উজালা 10 কোটি, তার মধ্যে উজালা 1 আর 2 মিলে পশ্চিমবঙ্গে 1,35,00,000 লোক বেনিফিট পাচ্ছে। তার মধ্যে সব দলের লোক আছে, হিন্দু মুসলমান আছে। কোন একটা স্কিম মোদীজির শুধুমাত্র কোন একটা ধর্ম জাতির জন্য নয়, দেশবাসীর জন্য তিনি করেছেন। এখানে এই প্রশ্নগুলো আপনারা তুলেন না কেন? কেন গরিব মায়েরা এখানে উজালার কানেকশন 75 লাখ কানেকশনের একটাও পাচ্ছে? তাই এই রাজ্যে ডবল ইঞ্জিন এবং এই পিসি ভাইপোকে সরানোই একমাত্র সমস্যার সমাধান। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে রাজ্যের পর কেন্দ্র থেকে শারদোৎসব কমিটিগুলোকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। ভালো উদ্যোগ, আরো ব্যাপকভাবে করলে ভালো হতো। আজকে নন্দীগ্রামে একটা ওরা সিলেকশন, আমি সব